বিজন যখন ট্রেন থেকে নামল তখন অন্ধকার নেমে এসেছে। ছোট স্টেশন, মালগাড়ি তো দূরের কথা, সব প্যাসেঞ্জার ট্রেনও থামে না এখানে। দিনে মাত্র দুবার গাড়ি থামে, একবার সেই সকালে কলকাতার দিকে যখন গাড়ি যায়, আর সন্ধেবেলা যখন কলকাতা থেকে ফিরে আসে। এই স্টেশন ছুঁয়ে ধুঁকতে ধুঁকতে চলে যায়। আশপাশের কয়েকটা গ্রামের মানুষের অনেক দিনের চেষ্টায় এই স্টেশনটা হয়েছে। তার আগে এই অঞ্চলের মানুষকে অনেকটা হেঁটে দূরের স্টেশনে গিয়ে তবে ট্রেন ধরতে হতো। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন ভয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেল এবং মৃণাল দেবনাথ ফেসবুক পেজের স্যাটারডে ডাস্কের অনুষ্ঠান। আজ পরিবেশিত হচ্ছে টান টান উত্তেজনায় ভরা সম্পূর্ণ রহস্যাবৃত একটি গল্প, ছায়া ছায়া কায়া। লিখেছেন মঞ্জিল সেন। গল্প পাঠে আমি মৃণাল দেবনাথ ও সঙ্গে রয়েছে শ্রেয়া বন্দ্যোপাধ্যায়। মিউজিক দীপরাজ। শেষ পর্যন্ত শুনতে থাকুন ছায়া ছায়া কায়া। বিজন কলকাতার এক সওদাগারি অফিসে চাকরি করে। আগে সাহেবরা ছিল মালিক, এখন মারোয়ারি মনিব। খাটনি খুব, ছুটি ছাটাও কম। ওর নিজের বাড়ি কিন্তু হুগলি জেলায়। রোজ ট্রেনে যাতায়াত করে। মাস দুই হলো ওর বউ 3 বছরের ছেলেকে নিয়ে তার মায়ের কাছে গেছে বাপের বাড়ি। মায়ের খুব অসুখ, দেখবার কেউ নেই। এই 2 মাসে বউ আর ছেলেকে দেখে আসার সময় হয়ে ওঠেনি বিজনের। কাজের চাপও ছিল খুব। কিন্তু দিন 15 আগে বউয়ের একটা চিঠি পেয়েছে। শাশুড়ির অবস্থা খুব খারাপ। তাছাড়া ওখানে নাকি খুব কলেরা হচ্ছে। ছেলেটাকেও যেন তাড়াতাড়ি নিয়ে যায়। গ্রাম বলতে একেবারেই অজগাঁ, চিকিৎসার কোনো ব্যবস্থাই নেই। অসুখে বিসুখে মানুষকে ছুটতে হয় সেই 3 ক্রোশ দূরে করিমপুরে। সেটাও গ্রাম, তবে বর্ধিষ্ণু। ডাক্তার বুদ্ধি আছেন ওখানে। অগত্যা এই শনিবার অফিস থেকে বেরিয়ে ও এই ট্রেনটা ধরেছে। সবেধন নীলমণি এই ট্রেনটা হাতছাড়া হলেই যাওয়া শিখেই উঠবে। বাসে অবশ্য যাওয়া যায়, তবে সরাসরি কোনো বাস ওখানে যায় না। 2 বার বাস বদল করতে হয়, সময়ও লাগে অনেক। তাও যেখানে নামিয়ে দেয় সেখান থেকে শ্বশুরবাড়ির গ্রাম যে খুব কাছে তা নয়, মাইল 3-4 হাঁটতে হয়। কিন্তু ট্রেনে অনেকটা কম সময় লাগে, আর বাসের মতো গাদাগাদি আর ধকল নেই। স্টেশন মাস্টার ট্রেনটা পার করে দিয়ে নিজের কোয়ার্টারে ফিরে যাওয়ার উদ্যোগ করছিলেন। এখানে তিনি স্টেশন মাস্টার, তিনি আবার টিকিট কালেক্টর। বিজনকে দেখে তিনি বললেন, হ্যাঁ ভাই, কোথায় যাবেন? বিজন গ্রামের নাম বলল। স্টেশন মাস্টার ভরু কোচকালেন, বললেন, ওদিকটাই শুনেছি কলেরার মহামারী লেগেছে। 2-1টা গাঁ নাকি একেবারে উজাড় হয়ে গেছে। শহর থেকে ডাক্তাররাও আসতে ভয় পাচ্ছেন, এমন অবস্থা। এইদিকে অন্ধকারও হয়ে এসেছে। আপনি একা একা এতটা পথ যাবেন? ওদিকেই আমার শ্বশুর বাড়ি, ভয়ের কিছু নেই। ও ঠিক আছে, সাবধানে যাবেন। কানে যা আসছে অবস্থা ভালো নয়। রাতটা এখানে কাটিয়ে গেলেই ভালো করতেন। স্টেশন মাস্টারের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়ে বিজন কাঁচা মাটির পথ ধরল। অপরিচিত মানুষের জন্য এমন উৎকণ্ঠা গ্রামদেশেই শুধু সম্ভব। শহরের কেউ ওর দিকে চোখ তুলেও তাকাতো না। একটু পরেই নেমে এলো ঘুটঘুটে অন্ধকার। বিজন বুদ্ধি করে একটা ছোট টর্চ সঙ্গে এনেছিল, নইলে ওর পক্ষে আর 1 পাও এগোনো সম্ভব ছিল না। মিনিট 15 হাঁটার পর ওকে একটা মাঠ পেরোতে হচ্ছিল। টর্চের আলোয় হঠাৎ ওর চোখে পড়ল বিভৎস এক দৃশ্য। একটা শেয়াল একটা বাচ্চার মৃতদেহ মুখে করে টেনে নিয়ে যাচ্ছে। বোধহয় মহামারীর এক বলি। চোখে আলো পড়তেই শেয়ালটা জলজলে চোখে বিজনের দিকে তাকালো। মুখ থেকে মৃত বাচ্চাটাকে ফেলে খ্যাক খ্যাক করে হিংস্রভাবে
ওর দিকে এগিয়ে এলো। বিজনের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এমনিতে ওর সাহসের অভাব নেই, নিজেও মফস্বলে থাকে, তাই রাতে গায়ের পথের নির্জনতা কিংবা শেয়াল বা বনবেড়াল এসব ওর কাছে নতুন কিছু নয়। কিন্তু এই মুহূর্তে এক ক্ষুধার্ত হিংস্র শেয়ালের মুখোমুখি হয়ে ওর বুকে কাঁপুনি না ধরে পারল না। একটা লাঠি হাতে থাকলে অনেকটা ভরসা পাওয়া যেত। একটা বড় ঢেলা ও মাটি থেকে কুড়িয়ে নিল। আপাতত ওটাই ওর আত্মরক্ষার অস্ত্র। শিয়ালটা একটু সরে গেল। বিজন তাড়াতাড়ি ও জায়গাটা পেরিয়ে আবার কাঁচা রাস্তায় উঠে পড়ল। এ অঞ্চলের পথঘাট ওর অপরিচিত নয়, তাই রক্ষে, নইলে এই অন্ধকারে পথ হারিয়ে হয়তো ওকে দিশেহারা হয়ে ঘুরে বেড়াতে হতো। ক্রমেই ও শ্বশুরবাড়ির কাছাকাছি এসে পড়ল। ছোট্ট গ্রাম, লোকের বাসও তেমন ঘন নয়, বাড়িগুলো তাই একটু ছাড়া ছাড়া, কিন্তু কোনো বাড়িতেই আলো দেখা যাচ্ছে না। বিজন অবাক হয়ে ভাবল, এই ভর সন্ধেতেই কি সবাই শুয়ে পড়েছে? মাঝে মাঝে ওর মনে হচ্ছিল কারা যেন ওর পেছন পেছন আসছে, কিন্তু কয়েকবার টর্চের আলো ফেলেও কাউকে ও দেখতে পেল না। ব্যাপারটা ওর কাছে বেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল, কারণ ওটা যে ওর মনের ভুল নয় তা কয়েকবারই ও পরখ করে দেখেছে। চাপা কথাবার্তা, শুকনো পাতার উপর খসখস শব্দ। একবার ওর ঘাড়ের কাছে কারো নিঃশ্বাসে ও রীতিমতো চমকে উঠেছিল। তারপর ভেবে দেখল চামচিকা বা নিশাচর কোনো পাখি ওর ঘাড়ের কাছ দিয়ে উড়ে গেছে, তারই ডানার ঝাপটা লেগেছে। শেষ পর্যন্ত শ্বশুরবাড়ির সামনে এসে ও দাঁড়ালো। ভেতরে কোনো আলোর চিহ্ন নেই। ব্যাপারখানা কি? যেন কোনো কারণে মানুষ ভয় পেয়ে অন্ধকার হতেই দরজায় খিল এঁটে শুয়ে পড়েছে। ওর বউয়ের নাম ধরে কয়েকবার ডাকল, কোনো সাড়া শব্দ নেই। এতটা পথ ট্রেনে, তারপর অন্ধকারে মাইল তিনেক হাঁটার ফলে ক্লান্তিতে ওর শরীর যেন ভেঙে পড়ছিল। খিদেও পেয়েছিল প্রচণ্ড। ও অধৈর্য হয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো। হঠাৎই দরজা খুলে গেল। অন্ধকারে চৌকাঠের ওপাশে ঘোমটা দেওয়া এক আবছা মূর্তি চোখে পড়ল। কি ব্যাপার, তোমরা কি সব মরে গেছো নাকি? সেই কখন থেকে ডাকছি বলো তো? মূর্তি কিন্তু নিশ্চল। আরে কি হলো, অন্ধকারই বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? 2 মাস পরে দেখা, কি অভ্যর্থনা ছিরি! ছায়ামূর্তি হঠাৎ পিছন ফিরে অদৃশ্য হলো। বিজন ভাবছিল ভেতরে যাবে কিনা। এমন সময় সেই মূর্তি একটা লণ্ঠন নিয়ে এলো। লণ্ঠনের কাঁচ এত অপরিষ্কার যে ভালো করে আলোও বেরোচ্ছে না, যেন অনেকদিন ব্যবহার করা হয়নি। তবু সেই আলোয় বিজনর বউ অনিমাকে একবার দেখল। রোগা আর কালো হয়ে গেছে, চোখের তলায় কালি, গলার কণ্ঠা বেরিয়ে এসেছে, বিচ্ছিরি চেহারা হয়েছে। বাহ, 2 মাসে বেশ সুন্দর চেহারা করেছো দেখছি। অনশন টনশন করছো নাকি? বউ কোনো জবাব দিল না। আলো নিয়ে পিছন ফিরে হাঁটা দিল। বিজন তাকে অনুসরণ করল। ঘরে ঢুকে লণ্ঠনটা মেজের ওপর রেখে ওর বউ অনিমা তক্তপোষটা একটু ঝেড়ে মৃদু কণ্ঠে বলল, বসো। যাক, তবু মুখে কথা ফুটেছে। আমি তো ভাবলাম বোবা হয়ে গেছে। বিজনের শ্বশুরমশাই ছিলেন ওখানকার সদর মুন্সেফ আদালতের পেশকার। টাকা পয়সা মন্দ করেননি, জমি জমাও ছিল বেশ কিছু। অবস্থা মোটের ওপর বেশ সচ্ছল। অনিমাই একমাত্র মেয়ে। মেয়ের বিয়ে তিনি ঘটা করেই দিয়েছিলেন। গায়ের সবাইকে নেমন্তন্ন করেছিলেন। 2 বছর হলো তিনি মারা গেছেন। সেই সেবারই বিজন শেষ এসেছিল শ্বশুরবাড়িতে। ও ঘরের চারিদিকে আলস্য ভরে চোখ বুলোচ্ছিল। স্তিমিত আলোতেও ওর মনে হলো যেন ঘরের কোনায় ঝোল জমেছে, মেঝে যেন কতদিন ঝাঁট পড়েনি। অথচ
অনিমার আবার একটু সূচিবায়ু আছে, নোংরা ও দু চোখের বিষ। তোমার মা কেমন আছেন? ভালো না। মায়ের অসুখের জন্যই অনিমা ঘরদোরের দিকে নজর দিতে পারছে না, বিজন মনে মনে ভাবল। ওর বড় মায়া হলো বউয়ের ওপর। হয়তো এই 2 মাস মায়ের সেবা করে ঠিকমতো নাওয়া খাওয়ার সময় হয়ে ওঠেনি, তাই চেহারার এই ছিরি হয়েছে। খোকন কোথায়? ঘুমোচ্ছে। তোমার মাকে একবার দেখে আসি, চলো। অনিমা এক মুহূর্ত কি যেন চিন্তা করলো, তারপর বলল, একটু বসো, আমি দেখে আসি মা জেগে আছেন কিনা। ও ঘর থেকে চলে যেতেই বিজনের মনে হলো কারা যেন খোলা জানালার ওপাশে ফিসফাস করছে। অনেকদিন পর গায়ের জামাই এসেছে, তাই বোধহয় পাড়াপড়শির কৌতূহলের শেষ নেই। বিজনের হাসি পেল। দেয়ালে কি সব লম্বা লম্বা ছায়া, লণ্ঠনের আলোয় মনে হচ্ছে যেন প্রেতের নৃত্য। একটা অতীন্দ্রিয় অনুভূতিতে ওর গায়ের লোম খাড়া দিয়ে উঠল। ঠিক তখনই ঘরে ঢুকল অনিমা। ও ঘরে ঢুকেই জানালার দিকে ছুটে গেল। যেন কাউকে তাড়া করল, তারপর জানালা বন্ধ করে দিল। ফিরে এসে ও বলল, চলো, মা জেগেই আছেন। লণ্ঠন হাতে ও আগে আগে চলল। পাশের ঘরেই শাশুড়ি শুয়েছিলেন। অল্প আলোতেও বিজনের নজরে পড়ল বিছানাটা ময়লা। শাশুড়ির কঙ্কালসার চেহারা যেন বিছানার সঙ্গে মিশে আছে। বিজন পাশে দাঁড়াতেই কোটরের ভেতর থেকে দুটো চোখ যেন ধকধক করে জ্বলে উঠল। জামাই এসেছ? যাও বাবা, বিশ্রাম করো গে, অনেকটা পথ আসতে হয়েছে। ও অনিমা, জামাইকে একটু ভালো মন্দ খেতে দে মা। আহা, মুখটা শুকিয়ে গেছে বাবা জীবনে। আমারও অদৃষ্ট, বিছানায় পড়ে আছি। এতদিন পর জামাই এলো, তাকে যে একটু যত্ন আত্তি করবো, তারও উপায় নেই। একসঙ্গে এতগুলো কথা বলে তিনি হাঁপিয়ে পড়লেন। অনিমার পেছন পেছন আবার আগের ঘরে ফিরে এলো বিজন। তক্তপোষের ওপর একটা চাদর পেতে অনিমা বলল, তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করো, আমি তোমার খাবার নিয়ে আসছি। বারান্দায় বালতিতে জল, মগ, দড়িতে টাঙানো গামছা সবই ছিল। বিজন হাত পা ধুয়ে নিল, ঘাড়ে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিল। বেশ আরাম লাগলো। ঘরে ফিরে ও তক্তপোষের ওপর গা এলিয়ে দিল। সারাদিন পরিশ্রম তো কম হয়নি, একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ ওর মনে হলো যেন ছায়া ছায়া কারা ঘিরে দাঁড়িয়েছে ওকে, ফিসফিস করে কথা বলছে। অনিমা হঠাৎ কি যেন হাতে নিয়ে ছুটে এলো, ছায়ামূর্তিগুলোর দিকে তেড়ে গেল। ওরা খিলখিল করে হেসে ছুটে পালালো। দুঃস্বপ্ন দেখার মতোই ঘেমে নিয়ে ও ধড়মড় করে উঠে বসল। অনিমা ওর মাথার কাছে দাঁড়িয়েছিল, বলল, এসো, খাবার দিয়েছি। সঙ্গে সঙ্গে খিদেটা যেন চনমন করে উঠল বিজনের। মেঝেতে আসন পাতা মস্ত এক কাঁসার থালায় ভাত দিয়েছে অনিমা। সরু চালের ভাত, বাটি উপুর করে সাজানো। চারপাশের বাটিতে নানা রকম ভাজাভুজি, তরকারি আর মুগ ডাল। বড় বড় দুটো মাছের টুকরো আর বড় রুই মাছের একটা আস্ত মাথা। মুড়ো বিজনের খুব প্রিয়, কিন্তু এই অল্প সময়ের মধ্যে এত সব খাবার জোগাড় করলো কেমন করে অনিমা? ও যে আসবে আজ, তা তো অনিমাকে জানায়নি। ও অনিমার মুখের দিকে তাকালো। ও স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কেমন যেন অস্বস্তি বোধ করল বিজন। ভাত ভেঙে মুগের ডালের বাটিটা উপুড় করতে করতে বিজন বলল, হে, তুমি তো দ্রৌপদীকেও হার মানালে। বিনা নোটিশে এমন জামাই ভোজনের ব্যবস্থা করেছ, তুমি বোধহয় জাদু জানো। খাবার সময়
ওর আবার সেই অনুভূতিটা হলো, কারা যেন দরজার আড়ালে চাপা গলায় কথা বলছে, রঙ্গরসিকতা করে চাপা হাসি হাসছে। বিজন লক্ষ্য করল অনিমার দৃষ্টিও দরজার দিকে। হঠাৎ ও দরজার দিকে ছুটে গেল, যেন কাদের তেড়ে গেল। ও ফিরে আসতেই বিজন বলল, কি হলো, কে এসেছিল? ও কিছু নয়, বেড়াল। তুমি খাও। অনিমা ওর থালার সামনে দু হাঁটু মুড়ে আবার বসল। খাওয়া দাওয়া শেষ করে অনিমার দেওয়া এক খেলি পান মুখে পুরে ও আয়েশ করে তক্তপোষে গায়ে এলিয়ে দিয়ে বলল, ওহ, আজ রাতে যা ঘুমবো না, যা ধকল গেছে শরীরের ওপর। উফ! না, কি না? তোমার এখানে রাত কাটানো হবে না। সে কি? তবে কোথায় যাব? আজ রাতেই তোমাকে ফিরে যেতে হবে। তার মানে? আরে আমি তো সোমবার ভোরের ট্রেনে ফিরে যাব ঠিক করে এসেছি। তা হয় না, এখানে খুব বিপদ। কলেরা মহামারী লেগেছে, বিনা চিকিৎসায় মানুষজন মরছে। তোমার এখানে থাকা চলবে না। তুমি কি পাগল হলে নাকি? 2 মাস পরে দেখা, আর তুমি কিনা আসতে না আসতেই আমাকে তাড়াতে চাইছো? এমন বউ কারো হয়? আমাকে তুমি বিশ্বাস করো, তোমার ভালোর জন্যই আমি বলছি। তোমাকে আমি বাঁচাতে চাই। যত রাত হবে ওরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। আমি একা ওদের সঙ্গে পারবো না। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কাদের সঙ্গে তুমি পেরে উঠবে না? সব বলবো, যেতে যেতে তোমায় সব বলবো। হ্যাঁ, তোমাকে আমি এগিয়ে দেব, নইলে পথেই ওরা তোমাকে ঘিরে ধরবে। বাইরে কারা যেন চাপা গলায় হেসে উঠল। শিরদাঁড়া দিয়ে একটা হিম স্রোত নেমে এলো বিজনের। কারা ওখানে? শাকচুন্নি, তোমাকে পার করে দিয়ে এসে ওদের আমি দেখাচ্ছি মজা। সত্যি বলো তো, কাদের কথা বলছো তুমি? বলবো বলবো, তোমায় আমি সব বলবো। তুমি আর দেরি করো না লক্ষ্মীটি, এখনই বেরিয়ে পড়ো। আমি একা হয়তো শেষ পর্যন্ত ওদের ঠেকিয়ে রাখতে পারবো না। আর খোকন? ওর জন্য তোমাকে চিন্তা করতে হবে না, ও আমার কাছে ভালোই থাকবে। প্রায় জোর করে বিজনকেও ঘর থেকে বার করে নিয়ে হাঁটতে শুরু করলো। এবারও বিজনের পিছনে, যেন ওকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। বিজন যেন একটা ঘোরের মধ্যে হাঁটছে। অনিমার আচরণ ওর কাছে দুর্বোধ্য ঠেকছে, কিন্তু ওর কথাও ফেলতে পারছে না। চারিদিকে একটা অস্বস্তিকর পরিবেশ ওকে যেন আতঙ্কিত করে তুলেছে। একটা শ্যাওড়া গাছের কাছে আসতেই ওর মনে হলো কারা যেন ঝুপঝুপ করে গাছ থেকে লাফিয়ে নামলো। সঙ্গে সঙ্গে তেড়ে গেল অনিমা, মুখে গালাগালির তুবড়ি। বিজন যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। 12 বছর হলো ওদের বিয়ে হয়েছে, অনিমাকে কোনোদিন মুখ তুলে কথা বলতেও দেখেনি। শান্ত ঠান্ডা প্রকৃতির বলে ওর সুনাম আছে। গ্রামের সীমানা পেরিয়ে কিছুটা যাওয়ার পর অনিমা দাঁড়িয়ে পড়ল, বলল, শোনো, এবার আমি যাই, আর তোমার কোনো ভয় নেই। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারলাম না, কেন তুমি আমাকে রাত্রে থাকতে দিলে না? কাদের থেকে বিপদ? এত সব কাণ্ডর মানে কি? কয়েক মুহূর্ত চুপ করে রইল অনিমা, তারপর বলল, কলেরায় গা উজাড় হয়ে গেছে। যারা বেঁচে ছিল গা ছেড়ে পালিয়েছে। তুমি বুঝতে পারছিলে না ওরা তোমাকে ঘিরে ধরতে চাচ্ছিল, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। ওরা কেউ মানুষ নয়। বিজনের মাথার চুল খাড়া হয়ে গেল। কিন্তু তুমি তুমি ওদের মধ্যে আছো কেমন করে? আমিও কি চাই বেঁচে আছি গো। খোকন, মা, আমি সবাই শেষ হয়ে গেছি। কথাটার মানে বিজনের মাথায় যেন ঢুকছিল না। সোজা এই পথ ধরে চলে যাও, তবেই স্টেশনে পৌঁছে যাবে। আর শোনো, আবার বিয়ে করে সংসারী হয়েও বিবাগী হয়ে যেও না। আমার কপালই মন্দ।
তারপরেই মূর্তিটা মিলিয়ে গেল। বিজন যে কেমন করে স্টেশনে ফিরে এলো, স্টেশন মাস্টারের কোয়ার্টারে গিয়ে দরজায় ধাক্কা দিল, তাও নিজেই জানে না। স্টেশন মাস্টার ওর অমন উদ্ভ্রান্তের মতো চেহারা আর মুখের অবস্থা দেখে কি বুঝলেন কে জানে। ওকে ঘরের ভেতর নিয়ে যেতে যেতে শুধু বললেন, হ্যাঁ তখনই বলেছিলাম রাতটা এখানে কাটিয়ে যান, তা আপনি তো শুনলেন না আমার কথা। শেষ হলো আমাদের আজকের গল্প। কেমন লাগলো কমেন্টে জানাবেন। রোমাঞ্চ রজনীর প্রতিটি পর্বে আমরা পরিবেশন করছি স্বনামধন্য লেখকদের রহস্যাবৃত একদম নতুন গল্প। মৃণাল দেবনাথ ফেসবুক পেজটি ফলো এবং ভয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস করে রাখুন। রহস্য রোমাঞ্চে ভরা একদম নতুন গল্প নিয়ে আসছি আগামী পর্বে। ধন্যবাদ।